একটা লড়াই তোমাদের সামনে, একটা বিশাল বড় লড়াই। তোমরা 2 বছর বা 1 বছর ধরে এই লড়াইয়ের জন্যই প্রস্তুতি নিয়েছো এবং আমি যতটা পেরেছি তোমাদের পাশে ছিলাম। যারা ক্লাস 12 স্টুডেন্ট তারা জানে যে কিভাবে আমি এবং আমাদের গোটা টিম তোমাদের সাথে ছিল। আর আমরা চাই যে তোমাদের এই শেষ দিনেও যেন আমরা কিছু একটা ছাপ রেখে যেতে পারি এবং তোমাদের সাথে শেষ হাসিটা হাসতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমরা ফাটাফাট দেখে নেব যে এই লাস্ট মিনিট বা এই লাস্ট 1-2 দিন তোমরা কিভাবে থাকবে এবং পরীক্ষা চলাকালীন তোমরা কিভাবে নিজেদের বিহেভিয়ারটাকে এবং হ্যাবিটটাকে মেনটেন করবে, যার ফলে তোমাদের এই শেষ যুদ্ধটাও কিন্তু বিশাল বিশাল আনন্দময় হবে এবং তোমরা জয়লাভ করবে। এই জিনিসগুলো যদি তোমরা একবার মেনটেন করো, তোমরা এটা ভেবে নেবে যে আমি না থেকেও তোমাদের সাথে আছি। আমার কথাগুলো যদি তোমাদের সাথে রাখতে পারো, আর খুব ইম্পর্টেন্ট এই কটা দিন নিজের সাথে নিজেকে থাকতে হবে, রাইট? চলো সবার প্রথমে একটা পরীক্ষা দেওয়ার আগে বা একটা যুদ্ধে যাওয়ার আগে সেই যুদ্ধের কি অস্ত্রশস্ত্র সেগুলোকে আগে ভালো করে জেনে নাও। অ্যাক্সেসরিজ, ট্রান্সপ্যারেন্ট বোর্ড, পেন, পেন্সিল, এগুলো তোমরা গুছিয়ে নাও এবং স্কুলের স্যারদের থেকে জিজ্ঞাসা করো যে কেমন কি বোর্ডের থেকে নির্দেশ আছে, ট্রান্সপারেন্ট বোর্ড ছাড়া অন্য বোর্ড কি অ্যালাউড কি না, কি কি করতে হবে, মানে এই অ্যাক্সেসরিজ সম্পর্কে সব কিছু জেনে নাও। এবং আরেকটা জিনিস, তোমাদের 82 ms ক্যালকুলেটার 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ এইচএস তাদের জন্য অ্যালাউড, 11-এর জন্য সম্ভবত অ্যালাউড নয়। তোমরা একটু স্যারদের থেকে কনফার্ম হয়ে নেবে। বাট অ্যাক্সেসরিজগুলো গুছিয়ে নেওয়ার পরে দ্বিতীয় এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট যদি এই সময় ঠিক না থাকে, একজন সৈনিক বা একজন যোদ্ধার মতো মাইন্ডসেট যদি না তোমরা আনতে পারো, তাহলে এই যুদ্ধে তোমরা জয়লাভ করতে কোনোদিনই পারবে না। এই 15টা দিন ডিসাইড করবে তোমরা এই 1 বছর বা এই 2 বছর। যারা ক্লাস 11-এ পড়ছো তাদের কাছে 1 বছর, যারা ক্লাস 12-এ পড়ছো তাদের কাছে 2 বছর। এই 1 বছর বা 2 বছর তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো বা কেমন কি করেছো সেটাই 15 দিন ডিসাইড করবে। আচ্ছা, তাই মাইন্ডসেটটাকে স্ট্রং রাখতে হবে, ঠিক আছে? আর এরপর ফেথ, নিজের ওপর বিশ্বাস রাখো। নিজের ওপর বিশ্বাস রাখলে তবেই তুমি ভালো কিছু করতে পারবে। এবং শুধুমাত্র পরীক্ষা বলো না, জীবনের যে কোনো ক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যেটা করেছো এতদিন সেটা ঠিকই করেছো, কোনো চাপ নেই। যেটাই পড়েছো সেটা ঠিকই পড়েছো, সেখান থেকেই প্রশ্ন আসবে, কোনো সমস্যা নেই। আর প্রশ্ন কি হবে না হবে সেই চিন্তায় যদি মগ্ন হয়ে যাও, তাহলে নিজের প্রতি বিশ্বাস হারাবে, এটুকু আমি বলতে পারি। তো প্লিজ নিজের ওপর বিশ্বাসটা হারিও না, কেননা এই মুহূর্তে নিজের প্রতি বিশ্বাসটা খুব খুব দরকার। এরপর কনফিডেন্স। কনফিডেন্স কেউ তোমাকে ভরে দেবে না, ইনজেক্ট করে দেবে না, এটা কোনো ওষুধ নয়। কনফিডেন্স তোমাকে নিজেই আনতে হবে, নিজেকেই আনতে হবে, নিজের উপর আনতে হবে। তার জন্য তোমরা পড়াশোনা করেছো, সেগুলোর উপর বিশ্বাস রাখো, আপনা থেকেই কনফিডেন্স চলে আসবে। কারোর কথা শুনো না, দেখো কেউ প্রেডিক্টর নয়। আর একটা জিনিস আমি বলে রাখি এখানে, আমার মনে পড়লো ফাট করে, যে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রড লোকজন তোমাদের সাথে ছলনা করছে, তোমাদের এই সুযোগ নিচ্ছে এই সময়টার। তোমরা কারোর কথায় কান দেবে না। বোর্ডের প্রশ্ন লিক হয় না, আমি বারবার বলছি, বোর্ডের প্রশ্ন লিক হয় না। ক্লাস 11-এর হলেও হতে পারে, কিন্তু ক্লাস 12-এর এইচএসের কোশ্চেন লিক হবে না। কেউ তোমাদেরকে ওই যদি বলে যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, এত টাকা দাও, আমি তোমাকে কোশ্চেন দেবো, প্লিজ বিশ্বাস করো না, প্লিজ। আর কারোর সাজেশনের উপরে সম্পূর্ণভাবে নির্ভর থেকো না। যদি কেউ তোমাকে একটা কোশ্চেন সেট বানিয়ে দেয় এবং বলে যে এই কোশ্চেন পেপার, এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে, এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে, এই কথাটা সব থেকে বড় ভাওতা। এটা বলতে পারে, এগুলো আসার সম্ভাবনা প্রবল, যেগুলো আমি সবসময় বলি যে কথাগুলো, এবং অনেক মাস্টারমশাইরা আছেন তারা বলেন, কিন্তু এগুলোই শিওর আসবে, এটা সব থেকে বড় ভাওতা। তাই প্লিজ এইসবের চক্করে যেও না, শুধু কনফিডেন্সটুকু আনো যে আমি যা পড়েছি বেশ বেশ করেছি এবং সেগুলো থেকেই কোশ্চেন আসবে। এরপর স্ক্যান বলতে কি বোঝায়? যেটুকু তোমরা সারা বছর পড়েছো শুধুমাত্র সেটুকুকে স্ক্যান করে যাও। তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে না, তোমাকে খুব মনোযোগ দিয়ে সব টপিক কভার করতে হবে না। যেটুকু পড়েছো শুধু স্ক্যান করে যাও। আমরাও এটা করতাম পরীক্ষার আগে। ইনফ্যাক্ট পরীক্ষার হলের বাইরে বসে বসে আমি আর আমার একটা বন্ধু দীপ বলে, আমরা দুজন ওই জাস্ট স্ক্যান করতাম খাতা, একটা পৃষ্ঠা উল্টাতাম, কী কী লেখা আছে জাস্ট একবার দেখে নিতাম, কী কী হাইলাইটিং কিওয়ার্ডসগুলো দেখে নিতাম, কিওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন স্টেপ দিয়ে একটা প্রুফ শুরু হবে, কোন আইডিয়া দিয়ে সেটা এগোবে, এইগুলো কিন্তু আমাদের ফিজিক্সের সময় খুব কাজে লেগেছিল। একটা রিয়াকশন, সেই রিয়াকশনের হাইলাইটিং পয়েন্টগুলো কী কী সেগুলো আমাদের জানতে হবে। একটা প্রোডাক্ট কী উৎপন্ন হচ্ছে, এই প্রোডাক্টের জন্য এই দরকার, ব্যাস বাকিটা হয়ে গেছে, মাথার মধ্যেই সব ডান। তো এইভাবে তোমরা স্ক্যান করো এবং গোড়া থেকে মাথা অব্দি যেটুকু পড়েছো, আমি বলছি যেটুকু পড়েছো, মনে করো একটা চ্যাপ্টার তোমাদের বাদ রয়ে গেছে, সেখান থেকে কিচ্ছু দেখো না, যেটুকু পড়েছো সেটুকুকে স্ক্যান করো। বুঝতে পারলে? বেশ।
এরপর প্রেজেন্স অফ মাইন্ড ইন এক্সাম হলে, এগুলো তো গেল বাইরের সব কিছু আনুষঙ্গিক জিনিসপত্র। এক্সাম হলে কিন্তু আমাদের প্রেজেন্স অফ মাইন্ড ইম্পর্টেন্ট, এবং এটা আমার কাছে খুব প্যাথেটিক। এবং এই একটাই জিনিস যেটা আমার কাছে ছিল না এক্সাম হলে, সব পরীক্ষায় ছিল না। আমি ম্যাথ পরীক্ষায় এই জিনিসটাকে খুব মিস করেছি, এবং এই জিনিসটা যদি আমার ম্যাথ পরীক্ষায় থাকতো আমি আজকে 100তে 100 পেতাম। এবং 100তে 100 পাওয়াটা বড় কথা নয়, আমার যিনি মাস্টারমশাই তার স্বপ্ন আমি পূরণ করতে পারতাম, এবং সেইটা আমার এখনও পর্যন্ত ব্যথা দেয় মনে, যে আমি 100তে 100 পেয়ে আমার অঙ্কের মাস্টারের কাছে আমি আমার রেজাল্টটা নিয়ে দেখাতে পারতাম যে দেখো দাদা, তোমার কাছে এতদিন পর্যন্ত কেউ 100তে 100 পাইনি, বাট আমি পেয়ে দেখালাম। এটা করতে পারলে খুব ভালো লাগতো আমার। তো সেইটা আমার একটা অপূর্ণতা থেকে গেছে। সেই 3 নাম্বার আমার কোথা থেকে কেটে গেছে আমি এখনও বুঝতে পারি। তো সেটা আমার খুব ব্যথা দেয় এখনও পর্যন্ত, যে অনেকে বলবে যে হয়তো 97 পেয়েও তোমার এত কষ্ট, আমরা তো পাস করলে হবে না। সেটা নয়, আমি কষ্ট বলতে অন্য কষ্ট। আমি পেয়েছি অনেক ভালো, আমি খুব খুশি, বাট আমি যে মানুষটার জন্য করতে চেয়েছিলাম, যেটা করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি, তাই আমার কষ্ট, আর কিছুই নয়। তো ওই আর কি, প্রেজেন্স অফ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট। কেমন ধরনের প্রেজেন্স অফ মাইন্ড, একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কোনো অঙ্ক বা কোনো প্রশ্ন তোমার একটু একটু সন্দেহ হচ্ছে যে এই কোশ্চেনটা এটা হতে পারে, কাইন্ড অফ এটাই হবে, কিন্তু আমি শিওর হতে পারছি না। সেই সময় তোমরা কি করবে? সেই সময় তার অরে যে কোশ্চেনটা থাকবে সেটা অবশ্যই করবে ওর সাথে সাথে, ঠিক আছে? সব কোশ্চেনের ক্ষেত্রে করার দরকার নেই, কারণ টাইম ওয়েস্ট হয়ে যাবে অনেক। তার অরের কোশ্চেনটা করে দেবে যদি সেটার প্রতি সন্দেহ থাকে। আর একদম শেষে যদি সময় সব শেষ হয়ে থাকে, মানে সময়ের আগেই সব শেষ হয়ে থাকে তোমাদের কোশ্চেন, তাহলে অরগুলো করবে। এটাই হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড। এবং কেউ যদি তোমাকে ডাকে সেটাকে সাড়া দেবে না ফার্স্ট 1 ঘন্টা, তাকে বলবে, সাড়া দেবে না মানে রুড বিহেভ করবে না, তাকে বলবে ভাই 1 ঘন্টা অন্তত চলে যাক, তারপরে কথা শুনবো। মানে নিজের যে ওই জায়গাটাতে নিজের বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিতে হবে। এবং ধরো একটা অঙ্ক তোমার কেটে যাচ্ছে, বারবার ভুল হচ্ছে, সেটাকে তুমি কাটছো, বারবার একবার কাটছো, করছো, আবার করছো, এটাকে কিন্তু বোকামি বলা হয়, ঠিক আছে? এইখানে যদি তোমাদের একটু প্রেজেন্স অফ মাইন্ড থাকে, তোমরা এটা ভাববে আচ্ছা ঠিক আছে এটা হোল্ড থাক, আমি ছেড়ে দিচ্ছি এমন নয়, এটাকে মার্ক করে রাখলাম, আমি একটু পরে ফিরে এসে এটা করবো, ঠিক আছে? তো এই প্রেজেন্স অফ মাইন্ডগুলো খুব দরকার, মানে প্রেজেন্স অফ মাইন্ডটা খুব দরকার, ঠিক আছে? এই জিনিসগুলোর উপরে এক্সাম হলে এটা কিন্তু প্লিজ মাথায় রাখবে, ঠিক আছে? প্লিজ, কেননা আমার মতো আফসোস করতে হতে পারে। মিস্টেক্স খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কী কী মিস্টেক তোমাদের হতে পারে ইন জেনারেল আমি লিখেছি, এবং আরও মিস্টেক যদি তোমাদের থাকে প্লিজ কমেন্টে বলো, অন্য কেউ সেই কমেন্টটা দেখে সেই মিস্টেকটাকে শুধরে নিতে পারো। প্লিজ একটু কোঅপারেট করো। দেখো আমি এইগুলো আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে পরীক্ষা দিয়ে সেইগুলো থেকে আমি লিখেছি। উই শুড অ্যাটেম্প্ট অল, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করো, তুমি পারো না পারো যাই করো, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করো। ইনফ্যাক্ট বাংলা, ইংরেজি, বায়োলজি এই 3টে পরীক্ষায় যেন কিছু না কিছু অন্তত লিখে আসো প্রত্যেকটা কোশ্চেনে। প্লিজ ভুল হোক ঠিক হোক দেখার দরকার নেই, লিখে এসো, ঠিক আছে? নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। অনেকে বলো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, দরকার নেই, নেই মামার থেকে কানা মামা ভালো, এখানে ওটাই সত্যি। ওকে, উই শুড অ্যাটেম্প্ট অল, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করো প্লিজ। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল, যে এটাই আমার থেকে সিনিয়র, ইংলিশ পরীক্ষার আগে আমাকে বলেছিল যে প্রত্যেকটা কোশ্চেন তুই অ্যাটেম্প্ট করবি, যা হোক না হোক প্রত্যেকটা কোশ্চেন তুই অ্যাটেম্প্ট করবি। তো আমি তার কথা শুনেই করেছিলাম, এবং ইংলিশ পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল পেয়েছিলাম এটা করে। আমি অনেক কোশ্চেন জানতাম না, যেগুলো জানতাম না আমি কি করেছিলাম, যে ওই কবিতা বা ওই গল্পের জিস্ট লিখে দিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো এরকম তোমরা করবে, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে। আচ্ছা, নো গসিপ ইন ফার্স্ট 1 আওয়ার, এক্ষুনি বললাম প্রথম 1 ঘন্টায় কেউ কারোর সাথে গসিপ করবে না। আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা পাঠাও, যাতে তারাও জেনে যায় যে আসল ট্যাকটিক্সটা কী হতে চলেছে সবার, এবং সম্মিলিতভাবে কাজ করবে এক্সাম হলে, তো ভালো ফল পাবে, ঠিক আছে? আমি আর বেশি কিছু বলতে পারছি না এখানে, কারণ অনেক শিক্ষক শিক্ষিকারা দেখতে পারেন, কেস করে দেবেন আমার নামে। তো নো গসিপ ইন ফার্স্ট 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে কোনো গসিপ নয়, ঠিক আছে? 1 ঘন্টা চলে গেল, তারপরে তো জীবনটাই তো তোমাদের, যা সিমরেন যা জিলে আপনি জিন্দগি। আর তারপর জেনারসিটি, প্লিজ এই ব্যাপারটা কিন্তু তোমরা মেনটেন করো। তোমরা একটা বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সাথে তোমাদের স্কুলের সম্মান জড়িয়ে আছে, একটু ভদ্রতা একটু মেনটেন করো। আর জানি এই বয়সে রক্ত গরম, মাথা গরম হয়ে যায়, কেউ কিছু বললে এই মারবো ওই মারবো, ওই করবো সেই করবো, এরকম হয়ে যায়, ঠিক আছে? বাট নিজের স্কুলের কথা ভেবে, নিজের স্যারদের কথা ভেবে প্লিজ ভদ্রতাটা মেনটেন করো। আর পরীক্ষার হলে বসে প্লিজ যিনি গার্ড দেবেন তার সাথে একদম খারাপ ব্যবহার করো না প্লিজ। তারা খারাপ ব্যবহার করতে পারে, সেটাকে সহ্য করো, তাদের সাথে রুড বিহেভ করো না, খারাপ ব্যবহার করো না, তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। সুতরাং এই জেনারসিটিটা প্লিজ মেনটেন করো তোমরা। এরপরে টাইম ওয়েস্ট একদম করবে না, সময়টাকে মাথায় নিয়ে তোমরা পরীক্ষা দেবে। যদি
এর থেকে বেশি ক্লারিফিকেশন চাও তো টাইম ম্যানেজমেন্টের উপর একটা ভিডিও আমি বানিয়েছি, শুধুমাত্র ওটা দেখবে, আর কোনো ভিডিও দেখবে না এই ভিডিওর পরে। দেখে তোমরা ইউটিউবটা বন্ধ করবে, কারণ আমি চাই না এই মুহূর্তে তোমাকে ভিডিওর লুপে ফাঁসিয়ে রাখি, প্লিজ না। ওটা দেখে তোমরা বন্ধ করে দেবো। ওই ভিডিওটাতে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম, সুতরাং টাইম ওয়েস্ট যেন না হয় সেদিকে খেয়াল রাখবে। আমি ওই ভিডিওতে বলতে ভুলে গেছিলাম যে একটা করে ঘড়ি তোমরা ক্যারি করবে, যেটা খুবই ট্রিভিয়াল ছিল। আমি ভেবেছিলাম হয়তো সবাই ক্যারি করে, বাট আমি আবারও বলছি যে একটা করে ওয়াচ তোমরা ক্যারি করবে, অ্যানালগ ওয়াচ, ডিজিটাল ওয়াচ কিন্তু নয়। অ্যানালগ ওয়াচ যদি বাড়িতে না থাকে কারোর থেকে ধার নিয়ে নেবে পরীক্ষার জন্য, ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা, টাইম ওয়েস্টটা একটু মাথায় রাখবে। এরপরে প্যানিক, কোশ্চেন পেপার দেখে অনেকে বলে ও বাবা গো কত কঠিন, আমি পারবো না, এত কোশ্চেন, এই কঠিন ওই কঠিন, আমি এই পড়িনি, আমি এটা ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছিলাম। প্লিজ এইসব কিছু করো না। 5টা থেকে 10টা কোশ্চেন আমাদের লাগে কনফিডেন্সটা বিল্ড করতে। সেই 5-10টা কোশ্চেনকে আইডেন্টিফাই করতে শেখো। যখনই তুমি সেই 5-10টা কোশ্চেনকে আইডেন্টিফাই করবে, র্যান্ডমলি তুমি কোশ্চেন বাছো যে এখান থেকে আমি কোশ্চেন করবো, আচ্ছা এই কোশ্চেনটা আমি করেছি শুধুমাত্র, তো এটাই করবো আমি। ওটাকে ভালোভাবে লেখো। যখন ওটা লেখার পরে নিজের স্যাটিসফ্যাকশনটা ফিল করতে পারবে, তখন দেখবে এই প্যানিক কেটে গেছে, কনফিডেন্স আসছে, যেগুলো তোমরা অল্প অল্প জানতে ভুলে গেছিলে সেগুলোও মনে পড়তে শুরু করেছে, ঠিক আছে। তো প্যানিকটা কিন্তু অ্যাভয়েড করো, এক্সাম হলে যেন প্যানিক অ্যাটাক না হয়, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, তার জন্য একটু জল টল নিয়ে যাবে সঙ্গে, ঠিক আছে। জল টল খেয়ে ভালো করে একদম সুস্থ মনে, খুব বেশি জল আবার খাবে না, ঠিক আছে, পরীক্ষার হলে চাপ আছে অনেক। তো মোটামুটি একটু জল টল খেয়ে শরীরটাকে সুস্থ রেখে জাস্ট ঠান্ডা মাথায় তুমি পরীক্ষাটা দেবে। এবং পরীক্ষার আগে একটুখানি দই চিনি খেতে পারো, দই খেলে কিন্তু শরীর ঠান্ডা হয়, ঠিক আছে। প্রত্যেক পরীক্ষার আগে একটা করে দই খেয়ে নেবে। আমিও এরকম করতাম, ঠিক আছে। আমি পরে বলেও ছিলাম হেলথের ব্যাপারে, সেখানেও বলতাম। তো ওই রকম আর কি খাবার দাবার খেয়েও যাতে শরীরটা ঠান্ডা থাকে, মাথাটাও ঠান্ডা থাকে। ওকে, আমি অনেকটা বলে ফেললাম এটা নিয়ে। এরপরে আমাদের নেক্সট পয়েন্ট, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকের পরীক্ষা ঝুলিয়ে দেয়। যে পরীক্ষাটা ভালো হতে পারতো সেই পরীক্ষাটাও খারাপ করে দেয়, এইটা অ্যানালিসিস তোমরা করবে না। পেপার অ্যানালিসিস কিন্তু পরীক্ষার হল থেকে করে বাড়ি এসে বা পরীক্ষা আস্তে আস্তে রাস্তায়ও পেপার অ্যানালিসিস করবে না। যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার পেপারটা ব্যাগে ঢুকিয়ে রাখবে, ব্যাস। এক্সাম হল থেকে বেরোবে, পারলে একটু গান শুনবে, অথবা একটু বাবা মা যে যাবে তাদের সাথে একটু গল্প করবে, একটু আড্ডা দেবে বন্ধুদের সাথে আস্তে আস্তে বাড়ি আসার পথ অবধি। তারপরে বাড়ি এসে সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টের বইগুলো তোমরা খুলে বসবে, অন্য সাবজেক্টের বইগুলো পড়বে, একটু স্ক্যান করবে, সেগুলো নিয়ে করবে, ঠিক আছে। কিন্তু ওই অ্যানালিসিসটা করবে না, প্লিজ প্লিজ না, এই অ্যানালিসিসটা একদম করবে না। এটা কিন্তু খুব খুব ডেঞ্জারাস জিনিস। তোমরা একটু রেড কালি দিয়ে লিখে রাখো ডায়েরিতে যে অ্যানালিসিসটা একদম করা যাবে না। বন্ধুরা করছে, বলবে ভাই আমার সামনে এসব বলিস না, প্লিজ একটু সরে গিয়ে বল, কি ভুল হয়েছে কি ঠিক হয়েছে আমার জানার দরকার নেই। কেননা ওইটা তুমি যদি অ্যানালিসিস করো, মার্ক যদি তুমি এস্টিমেট করতে যাও, দেখবে একটা ছোট্ট ভুলও তোমার কাছে কিন্তু অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। যেখানে তুমি সব ঠিক প্রশ্ন, 5টা ঠিক প্রশ্ন হলেও তুমি সেখানে স্যাটিসফাইড থাকবে না। বাট যদি অ্যানালিসিস না করো, তুমি তো জানো যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের হেলথের কিন্তু খেয়াল রাখতে হবে এই 15টা দিন। প্লিজ এই হেলথের খেয়াল যদি না রাখো, এই 15টা দিন একটু জল টল নিয়মিত না খাও, আবার একটু ধরো এই দই টই বা একটু ডাব, তারপরে ধরো খুব বেশি গরম রিচ ফিচ কিছু খাবে না, ঠিক আছে। কাঁচা লঙ্কার তরকারি খাওয়ার চেষ্টা করো এই কটা দিন। শরীরে কিন্তু মানে ধরো তোমাদের শরীর ঠিক না থাকলে কিন্তু ব্রেন কাজ করবে না খুব। ঘুমটাও একটু নাও, ঠিক আছে। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ঘুম নাও, বা 6 ঘন্টা ঘুম নিলেও এনাফ, ঠিক আছে। 6 ঘন্টা ঘুম নাও, নিলে তোমাদের কিন্তু পরীক্ষার হলে মাথাটা কিন্তু ঝরঝরে থাকবে, ঠিক আছে। এবং খুব রাত অবধি তোমরা জেগো না, বিকাল থেকে শুরু করো পড়া, 10টা সাড়ে 10টা অবধি পড়ো, দেন ঘুমিয়ে পড়ো। ওকে, আর ঘুমানোর আধ ঘন্টার মধ্যে কোনো স্ক্রিন দেখো না, ফোন দেখো না, প্লিজ ফোনটাকে অ্যাভয়েড করো। আমি এখানে বলতে ভুলে গেছি, নো ডিস্ট্রাক্টেড কিন্তু হয়েও না ফোন বা যে কোনো কিছুতে। যদি প্রেম করার থাকে পরীক্ষার পরে করবে, ঠিক আছে, সব এখন করো না। ফোন, প্রেম, তারপরে বাকি যা কিছু আছে যেগুলো ডিস্ট্রাকশনের কারণ হতে পারে সেগুলো পরে করবে, ঠিক আছে। এমন না আমি বলছি না যে তুমি করো না, পরীক্ষার পরে প্রচুর সময় পাবে, প্রচুর, তখন করে নেবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর হয়ে গেল আমাদের এদিকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সত্যি নট দ্য লিস্ট, এখানে হচ্ছে আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি কিছু টিপস তোমাদেরকে দিতে চাই, যেটাতে কিন্তু তোমাদের কিছুটা হলেও মার্কস ইনক্রিজ হবে। ওকে, একটু বুস্ট পাবে তোমরা। ওকে, তো দেখো, আন্ডারলাইন মানে কি? প্রত্যেকটা কোশ্চেন যখন তোমরা লিখবে, মনে করো তুমি নীল কালি দিয়ে একটা প্রশ্ন লিখছো, একটা প্রশ্নের উত্তর লিখছো, সেখানে কিছু কিছু কিওয়ার্ডস এমন থাকবে যে কিওয়ার্ডসগুলো দেখলেই এক্সামিনাররা খুশি হয়ে যায়। ওকে, তো সেই কিওয়ার্ডসগুলোকে কালো কালি দিয়ে তুমি আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে। শুধুমাত্র কিওয়ার্ডসগুলোকে, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে। কেন, তাতে কি হবে, ওই গোটা প্রশ্নটা যিনি খাতা চেক করছেন তিনি পড়বেন না, তিনি শুধুমাত্র এই আন্ডারলাইনের জায়গাগুলো দেখবেন এবং খুশি হয়ে যাবেন। যদি তুমি একটু বাড়িয়ে চড়িয়ে বা কিছু লেখো, সেটা থেকেও কিন্তু তিনি নারাজ হবেন না, তিনি পুরোটা দেখবেন, ওই আন্ডারলাইন জিনিসগুলোকে দেখে তোমাদেরকে ঠিক দিয়ে দেবে, ঠিক আছে। এই প্রশ্নটা এইভাবে কিন্তু আমিও অনেক, মানে ইংলিশ আমার বিশ্বাসই হয় না যে আমি 95 পেয়েছি। তো এটা একটা ট্রিক ছিল, আমি কাজে লাগিয়েছিলাম এটা। ওকে,
তো এই আন্ডারলাইন করবে। আর তারপর ডিফারেন্ট ইঙ্ক, মনে করো তুমি একটা কোশ্চেন করলে সেটাকে ব্ল্যাক কালি দিয়ে করলে একটা কোশ্চেনের উত্তর, পরের কোশ্চেনটা ব্লু কালি দিয়ে করলে, ঠিক আছে? এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের খাতাটা দেখতে সুন্দর হবে এবং হাইলাইটিং হবে, প্রত্যেকটা কোশ্চেন বেশি বেশি করে হাইলাইট হবে, যাচ্ছে এখানে এই অবধি এটা শেষ, তারপরে এটা, খুব সুন্দর দেখতে লাগবে। ওকে, তবে হ্যাঁ খুব বেশি মানে এটা ধরো 5-6টা পেজ অবধি, ফার্স্ট 5-6টা পেজ অবধি করো, তারপরে ঠিক আছে না করলেও না হবে, তবে চেষ্টা করো করার, ঠিক আছে? তবে এটা করতে গিয়ে আবার টাইম ওয়েস্ট করে ফেলো না, ঠিক আছে? ওকে, এরপরে আছে আমাদের হ্যান্ডরাইটিংয়ের দিকে খেয়াল রাখো, বিশেষ করে ফার্স্ট 5-6টা পেজ, প্রথম 5-6টা পেজে খুব সুন্দর হ্যান্ডরাইটিং করো। ওকে, এত সুন্দর করো যে যাতে দেখেই ইমপ্রেসড হয়ে যায় খাতাটা, কেননা তোমাকে তো আর তিনি চেনেন না, যিনি খাতাটা চেক করবেন বোর্ডের, তিনি তোমার খাতাটাকে চেনেন। খাতাটা যদি সুন্দর থাকে ব্যাস উনি ইমপ্রেসড, আর ইমপ্রেসড হয়ে গেল মানে হাসি তো ফাঁসি। ওকে, আচ্ছা, তারপরে আমাদের আছে গ্যাপ। গ্যাপটাকে তোমাদেরকে মেনটেন করতে হবে। কিসের গ্যাপ? একটা কোশ্চেন লিখলে মিনিমাম এতটা গ্যাপ, মনে করো একটা কোশ্চেন তুমি এইভাবে এইভাবে এই অবধি আসলো, মিনিমাম এতটা গ্যাপ দিয়ে আরেকটা প্রশ্ন শুরু করবে, ঠিক আছে? মিনিমাম এটা মিনিমাম, এর থেকে বেশি দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। দিলে কি হবে না, ওনার কাছে একটা ইমেজ, তো উনি এইখানে তোমার এই কোশ্চেনটা দেখলেন, এখানে মার্কসটা বসালেন এবং ওনার কাছে একটা ভালো ইমেজ তৈরি হবে, এটা ওনার সুবিধার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার কি হবে, আবার দেখো, ধরো তুমি অনেক এখানে একটা কোশ্চেন শেষ করেছো আর এখানে অনেকটা গ্যাপ দিয়েছো, তারপরে পরের পৃষ্ঠায় তুমি অন্য কোশ্চেনটা করেছো, তাহলে তুমি কি লিখবে, নিচে একটা পিটিও লিখবে, ঠিক আছে? প্লিজ টার্ন ওভার। এটা কিন্তু প্রত্যেকটা পেজে তোমরা লিখবে, ওকে, যতক্ষণ তোমাদের আর কি লেখা চলবে, কেননা অনেক সময় এটা হয় না, যদিও এটা তো 2-3 জন মিলে চেক করে, হয় না, তবুও আমি বলছি যে হতে পারে এরকম যে এই অবধি ভাবলেন তোমার কোশ্চেন খাতা শেষ, ঠিক আছে? এই অবধি ভাবলাম তোমাদের খাতা শেষ, পরের পৃষ্ঠা তুমি 2-1টা কোশ্চেন যদি করেও থাকো সেগুলো ছেড়ে যেতে পারে, হয় না এটা, কেননা এতটাও কেয়ারলেস হবেন না টিচাররা, বাট আমি তাও বলছি সেফটি ফার্স্ট। ওকে, এরপরে আমাদের ইজিয়ার ফার্স্ট। আমি সবসময় এটা বলি যে তুমি র্যান্ডামলি কোশ্চেন চুজ করো, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে আমি সবসময় বলি তোমরা সেমিকন্ডাক্টর ওই গেট অর অ্যান্ড গেট এখান থেকে কোশ্চেনটা আগে করো, তারপরে এরকমভাবে ম্যাথসে অনেক জায়গা আছে যেখান থেকে তোমরা আগে ওই কোশ্চেনগুলো করলে, ম্যাট্রিক্স থেকে আগে করলে, তারপর ভেক্টর থেকে করলে, এরকমভাবে করতে পারো, ঠিক আছে? র্যান্ডামলি তোমরা কোশ্চেন বাছো, ইজিয়ারগুলো আগে করে নাও, 1 নম্বরের হোক, 2 নম্বরের হোক, 5 নম্বরের হোক, ইজিয়ারগুলো আগে করে নাও, তারপরে তোমাদের যখন কনফিডেন্সটা বিল্ড হয়ে যাবে তখন তোমরা নেক্সট কোশ্চেনগুলো করবে, রাইট? এরপরে আসছে আমাদের 2+2+1, এটাই করবো, আর 5 নম্বরের করবো না। এর মানে কি, মানে ধরো তোমাদের ইংলিশ পরীক্ষা হতে পারে, বায়োলজি পরীক্ষা হতে পারে, বাংলা পরীক্ষা হতে পারে, এমন কোশ্চেন থাকে যেখানে তোমাদের কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো পার্টে ডিভাইড থাকে, এবং কিছু কোশ্চেন এমন থাকে যেটাকে ফুল মার্কস দেওয়া থাকে, ঠিক আছে? মনে করো ধরো একটা নাটক থেকে একটা পরীক্ষা একটা কোশ্চেন এলো যেখানে হয়তো তোমাদের নাতালিয়ার ক্যারেক্টার আসলো, ঠিক আছে? নাতালিয়ার ক্যারেক্টার লিখতে হবে, এটা একটা কোশ্চেন হতে পারে, এবং তার সাথে অক্সেন মিডো কি, কে বলেছিল, এই ধরনের একটা কোশ্চেন আছে অথবাতে, ঠিক আছে? এবং এই কোশ্চেনে তোমাদের এমন বলা হয়েছে যে নাতালিয়ার ক্যারেক্টারে 6 নম্বর এবং অক্সেন মিডো কে উল্লেখ করেছিল, এইটাতে ধরো মনে করো 2+2+2 আছে। ওকে, তোমরা চেষ্টা করবে যদি জানা থাকে দুটোই, তোমরা চেষ্টা করবে ক্যারেক্টারটা না লিখে তোমরা ওই পার্টের যে কোশ্চেনটা আসবে সেটা করার। এটা শুধুমাত্র এই নাটকের ক্ষেত্রে না, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গা থেকেই বলছি আমি, ঠিক আছে? অথবা কোশ্চেনগুলো যেগুলো পার্ট করা থাকবে এখানে কিন্তু ফুল মার্কস পাওয়ার বেশি চান্স, ঠিক আছে? 5 নম্বরে কিন্তু ওটা 3-4 দেবে, ঠিক আছে? 5 নম্বর খুব একটা দেয় না। ওকে, বোঝা গেল পুরো ব্যাপারটা? তো এই হচ্ছে আমাদের যাবতীয় যা জিনিসপত্র। যদি আমার থেকে কোনো সিনিয়র এই ভিডিওটা দেখে থাকেন, আমার কোনো শিক্ষক এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপনারা কমেন্টে অ্যাড করুন কিছু, যাতে করে ছাত্রছাত্রীরা সেই জিনিসগুলো মাথায় নিয়ে আরও ভালোভাবে তাদের এক্সামটা দিতে পারে। এবং যদি তোমরা তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যা ফিল করো যে হ্যাঁ এই সমস্যাটা আমাদের হতে পারে, তাহলে সেটাও তোমরা কমেন্টে শেয়ার করো, তাহলে বাকিরাও কী হবে সেই জিনিসটা অ্যাভয়েড করবে, রাইট? ওকে, আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে যেটা বলছি মানে ধরো অ্যানালিসিসের ব্যাপারটা, ওখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে ধরো তোমাদের এমন হবে কোনো পরীক্ষা খুব খারাপ হলো এবং তোমরা ভেঙে পড়লে, ভাবলে যে পরের পরীক্ষাটাও হয়তো খারাপ হবে, মন ভেঙে গেল, সেখানে তোমাদের কনফিডেন্সটা কিন্তু লো হয়ে যায়। এই জায়গায় কনফিডেন্স বাড়ানোর জন্য আমি একটা তোমাদেরকে টিপস দিতে চাই, সেটা হলো এই যে প্রতিদিন পরীক্ষা দিয়ে আসবে এবং এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো তোমাদের ওয়াচ লেটার বা কোনো একটা বন্ধুকে তোমরা পাঠিয়ে রাখো, যাতে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেয়ে যাও এই ভিডিওটার, যখন খুশি তোমরা দেখতে পারো। এই ভিডিওটার কমেন্টে আসবে এসে সেই দিনের অভিজ্ঞতাটা, যেদিন পরীক্ষাটা খুব খারাপ হবে বা খুব ভালো হবে, ওভারওয়েলড হয়ে থাকবে, সেই দিনের অভিজ্ঞতাটা তোমরা কমেন্টে শেয়ার করো, রাইট? শেয়ার করলে কী হবে, তোমাদের মাথা থেকে যে ওভারওয়েলমিং যে অ্যাক্টিভিটি, ওভারওয়েলমিং যে ফিলিংসটা, সেটা কিন্তু নেমে যাবে, বা যদি দুঃখ হতাশা থাকে সেটাও নেমে যাবে, এবং তোমরা পরীক্ষার শেষে তোমরা ট্র্যাক করতে পারবে যে কোনটা তোমরা ভালো করেছো, কোনটা তোমরা খারাপ করেছো, মেমোরিগুলো থেকে যাবে। তো এই কমেন্টে আসো, তোমাদের একটা করে কমেন্ট আমি দিলাম, সেই কমেন্টে আসো, ফার্স্ট দিনে বলো যে আমি এইভাবে খারাপ হয়েছে ভালো হয়েছে, এটা শেয়ার করে দিলে, দেন তার রিপ্লাইয়ে
আবার অন্য পরের পরীক্ষার এক্সপিরিয়েন্সটাকে লেখো। এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলোকে তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে? এমন নয় যে কমেন্টেই লিখতে হবে, বাট কমেন্টে লিখলে আমি একটু জানতে পারবো, এই হচ্ছে আসল কথা। আর তোমাদের নোটবুকও থাকতে পারে, সেখানেও নোট ডাউন করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা খুশি, ঠিক আছে? আর আমি দুটো জিনিসের চেষ্টা করছি, আমি না, অ্যাকচুয়ালি রাহুল আমাকে বলেছে যে ইংলিশের দিন বলতে বাংলা পরীক্ষা যেদিন হয়ে যাচ্ছে তোমাদের 13 তারিখ, মোস্ট প্রবাবলি 13 তারিখ না, 3 তারিখ, সরি তো 3 তারিখের বিকালবেলা তো ইংলিশের গ্রামারের থেকে কিছু কোশ্চেন্স ও করাবে, ঠিক আছে? এটাও বলেছে। আর আরেকটা হচ্ছে সেটা ম্যাথস থেকে, মানে ম্যাথস পরীক্ষার আগে কি পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা আই গেস, তো কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে এসে বিকেলবেলা তোমাদের ম্যাথস থেকে কিছু এমসিকিউ ও প্র্যাকটিস করাবে, ঠিক আছে? যাতে করে আর কি এমসিকিউতে অনেকের সমস্যা হয়, তো সেই এমসিকিউ আর কি লাস্ট মিনিটে আর কি ঠিক হয়ে যায়, যাতে এমসিকিউ খুব একটা সমস্যা হয় না এবং ওখান থেকে কমন আসার সম্ভাবনাও প্রবল এমসিকিউ আর গ্রামার থেকে, তো ওটাও করাবে বলেছে। তো এই দুটো ক্লাস হতে পারে আমাদের। আর বাকি তোমরা আর আমার সেইভাবে আর ভিডিও পাবে না এই কটা দিনে। পরীক্ষার পরে তোমাদের সাথে দেখা হবে, লাইভে আসবে, কথা হবে, মন ভাঙবে না, হঠকারিতায় কোনো ভুলভাল ডিসিশন নেবে না। আমাকে আগেরবারে অনেকে ফোন করে কান্নাকাটি করে বলেছিল যে দাদা আমি একদম পারছি না, নিতে পারছি না, পরীক্ষা খুব খারাপ হয়েছে, এই সেই অনেক কিছু বলেছে। তো অনেকে ভেঙে গিয়ে বলছে আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমি এই করতে পারবো। ভাই রিল্যাক্স, এটা একটা পরীক্ষা, সামান্য একটা পরীক্ষা, জাস্ট লাইক তোমাদের স্কুলের এক্সাম। এটাকে এতটা ইম্পর্টেন্স আমি কেন দিতে বলছি, কেননা তোমরা এগুলো একটা মেমোরেবল রেজাল্ট, এগুলো তোমরা টাঙিয়ে রাখতে পারবে দেয়ালে, পরবর্তীকালে রেজাল্টের দিকে তাকিয়ে নিজের একটা স্যাটিসফ্যাকশন অনুভব করতে পারবে। এমন নয় যে এটা খারাপ হলে তোমার জীবন শেষ হয়ে যাবে, বা এটা খুব ভালো হলে তোমার জীবন খুব গুছিয়ে যাবে, এরকম কিচ্ছু নয় ভাই। দাঁড়াও, জীবনটা অনেক বড়, পরীক্ষা এই জায়গা থেকে বেরো, তারপর জীবন নিয়ে আলোচনা হবে। আপাতত এটাই তোমাদের একটা পাখির চোখ, এটা আপাতত শেষ করো এই ঝামেলাটা, তারপরে জীবন নিয়ে আলোচনা করবো। ওকে, বেশি সময় নিচ্ছি না, অনেকটাই সময় অলরেডি হয়ে গেছে। তো আমার শুভকামনা, আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে, ছিল এবং থাকবে, সে নিয়ে কোনো চাপ নেই। আমি সবসময় তোমাদের ভালো চেয়ে এসেছি এবং চাইবো। তোমরা প্লিজ একটু নিজের থেকে একটু ভালোভাবে একটু পরিশ্রম দিয়ে এই কটা দিন একটু ডিসিপ্লিন ওয়েতে থাকো এবং এই টিপসগুলো মাথায় রেখে পরীক্ষাটা দাও। এই যুদ্ধ তোমাদের একার নয়, এই যুদ্ধ আমারও। ওকে, তো আমার মুখটা চেয়ে অন্তত করো। চলো, টাটা, বাই বাই, গুড বাই। আবার দেখা হচ্ছে পরীক্ষার পরে।